আজকে আমরা দক্ষিণ এশিয়ার একদম ভেতরে লুকিয়ে থাকা এক রহস্য নিয়ে কথা বলবো। চট্টগ্রামের পাহাড়ে এক গুপ্তধনের গল্প, যা যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা দিয়েই শুরু করা যাক, তাই না? আসলেই কি চট্টগ্রামের পাহাড়ে কোনো গুপ্তধন আছে, নাকি এটা শুধুই একটা প্রচলিত ধারণা? এই গুপ্তধনের খোঁজের ব্যাপারটা বুঝতে হলে আমাদের কিন্তু একদম গোড়ায় যেতে হবে। মানে এই কিংবদন্তিটা আসলে কি, কোথা থেকে এর জন্ম হলো? স্থানীয় মানুষের মুখে মুখে একটা ধাঁধার মতো কথা ফেরে, অনেকটা এরকম যেখানে ৭ নদী মেশে এক ঘুমন্ত দৈত্যের পায়ের নিচে, সেখানেই আছে এক পরাজিত রাজার সম্পদ। এই রকম রহস্যময় কথাই কিন্তু ইঙ্গিত দেয় যে কোনো এক সময় বিপুল সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল। মজার ব্যাপার হলো, গল্পটা যেভাবেই বলা হোক না কেন, কয়েকটা জিনিস কিন্তু সবসময় একই থাকে। যেমন বলা হয় সেখানে প্রচুর সোনা আর দামি পাথর আছে, আর এই সম্পদ লুকিয়ে রেখেছিল আরাকানের রাজপরিবার একটা ভয়ঙ্কর যুদ্ধের সময়। জায়গাটা এতই গোপন যে অনেকে বিশ্বাস করে এটা নাকি প্রাকৃতিক বা এমনকি অলৌকিক শক্তি দিয়ে সুরক্ষিত। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? এই কিংবদন্তিটা কিন্তু একদম আকাশ থেকে পড়া কোনো গল্প না। এর সাথে ইতিহাসের একটা গভীর যোগাযোগ আছে। চলুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। দেখুন, ষোড়শ শতকের দিকে যদি তাকাই, আরাকানের ম্রাউকো রাজ্য তখন ক্ষমতা আর সম্পদে একেবারে টয়টুম্বুর। কিন্তু সপ্তদশ শতকের মাঝামাঝি সময় থেকে মুঘলদের চাপ বাড়তে শুরু করে, আর ঠিক ১৬৬৬ সালে মুঘলরা চট্টগ্রাম দখল করে নেয়। স্বাভাবিকভাবেই আরাকানের শাসকরা তখন পিছু হটতে বাধ্য হন। ভাবুন তো, ওই রকম একটা অস্থির সময়ে নিজেদের সম্পদ বাঁচানোর জন্য লুকিয়ে ফেলাটা কি খুব অস্বাভাবিক? আবার আরেকটা থিওরিও কিন্তু বেশ চালু আছে। কেউ কেউ বলেন এই ধনসম্পদটা ঠিক রাজপরিবারের না, বরং এটা ছিল আরাকানের সে কুখ্যাত জলদস্যুদের জমানো সম্পদ। বঙ্গোপসাগরে তাদের কি পরিমাণ দাপট ছিল তা তো আমরা ইতিহাস থেকে জানি। তো ইতিহাস আর এই লোককথার এমন একটা মিশেল, স্বাভাবিকভাবেই এটা মানুষকে গুপ্তধন খুঁজতে উৎসাহিত করেছে, প্রজন্ম থেকে প্রজন্মনে। কিন্তু এই খোঁজে নামাটা মোটেও সহজ কোনো ব্যাপার না। ভাবুন তো একবার, প্রথমে তো ওই সব ধাঁধার মতো কথা থেকে জায়গার একটা আন্দাজ করতে হবে। তারপর এই অঞ্চলের ঘন বিপদসংকুল জঙ্গল আর পাহাড় পাড়ি দিতে হবে। তার উপর আছে ভয়ঙ্কর বর্ষা, ভূমিধসের ঝুঁকি, আর সবচেয়ে বড় সমস্যা হলো কোনো মানচিত্র নেই, কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই। আর এই চেষ্টার ফলাফলগুলো দেখলে তো আরও অবাক হতে হয়। যতগুলো অভিযান হয়েছে তার ৬০% দেখুন মাঝপথে ছেড়েই দিতে হয়েছে। মাত্র ১৫% ক্ষেত্রে সাফল্যের গুজব শোনা গেছে, কিন্তু তারও কোনো পাকা প্রমাণ নেই। বাকিগুলো হয় ব্যর্থ হয়েছে, অথবা সন্ধানীরা নিজেরাই নিখোঁজ হয়ে গেছেন। তাহলে সব মিলিয়ে আমরা একটা খুব জরুরি জায়গায় এসে দাঁড়ালাম। কোনটা সত্যি আর কোনটা শুধুই গল্প, সেটা আলাদা করব কিভাবে? দেখুন, একদিকে যদি দেখি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। শক্তিশালী রাজ্যের পতন হয়েছে, যুদ্ধের সময় সম্পদ লুকানো হয়েছে, এমন ঘটনা ইতিহাসে প্রচুর। আর এই অঞ্চলের ভূগোলও কিছু লুকানোর জন্য একেবারে আদর্শ। কিন্তু অন্যদিকে হাতে রাখার মতো একটাও প্রমাণ নেই, না কোনো মানচিত্র, না কোনো নিদর্শন, না কোনো বিশ্বাসযোগ্য প্রত্যক্ষদর্শী। আর গল্পটাও একেকজনের মুখে একেক রকম। চলুন দাবিগুলোকে যদি একটু ভেঙে দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন আরাকানি রাজাদের গুপ্তধনের কথাটা, এর সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কিন্তু সমস্যা হলো কোনো পুরনো নথি বা নিদর্শনের চিহ্ন মাত্র নেই। আবার জলদস্যুদের গুপ্তধনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে কোনো নির্দিষ্ট দস্যু যে ডাঙায় সম্পদ লুকিয়েছিল তারও কোনো প্রমাণ নেই। তো এত বছরের খোঁজাখুঁজি, এত গল্প, এত কিছুর পর আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? আজ পর্যন্ত চট্টগ্রামের পাহাড় থেকে অফিশিয়ালি, মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে বের করা হয়েছে এমন গুপ্তধনের সংখ্যা হল একটাও না, 0। তাহলে কি পুরো ব্যাপারটা অর্থহীন? হয়তো না। আসল কথা হলো, এই কিংবদন্তির আসল মূল্যটা হয়তো সোনা বা হীরায় নেই, আছে এর সাংস্কৃতিক গুরুত্বে। এটা আসলে এই অঞ্চলের মানুষের ইতিহাস, তাদের পরিচয় আর আশা আকাঙ্ক্ষার একটা গল্প,
যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই রহস্যের সমাধান কি আদৌ কখনো হবে, নাকি এর আসল গুপ্তধনটাই হলো এই গল্পটা যা এতদিন ধরে টিকে আছে? হয়তো কিছু রহস্যের অমীমাংসিত থাকাই ভালো।